ইমাজিন কমিউনিটি টিভি প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীর আসনে আজকে রয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়। স্বাগত। হুমায়ুন বাবু, প্রথমেই যে প্রশ্নটা, যে কথাটা একেবারেই খুব চর্চিত, যে একেবারে বর্ণময় চরিত্র, প্রথমে কংগ্রেস, সেখান থেকে তৃণমূল, ফের কংগ্রেস এবং তারপরে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন, এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কোথাও মনে হচ্ছে না আপনাকে এটা কিভাবে প্রভাবিত করবে আপনার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে? এই বিষয়টা দেখুন, এটা সাধারণ মানুষের কাছে কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমার যিনি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন আবু তাহের খান, তিনিও গত 2018 সালে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের টাইমে এই জেলা কংগ্রেস সভাপতি ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি কংগ্রেস দলের বিধায়ক ছিলেন। এই যখন 10ই মার্চ ইলেকশন কমিশন লোকসভা নির্বাচন ঘোষণা করলেন, তারপরে 12 তারিখে নেত্রী তেনাকে প্রার্থী করলেন মুর্শিদাবাদে, এদিকে বহরমপুরে অপূর্ব সরকার, ওখানে আবু তাহের খান, তখন তারা কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে মনোনয়ন দাখিল করেছে। সেদিক দিয়ে আমি কংগ্রেস করেছি দীর্ঘ 30 বছর। 2012 সালের 20শে নভেম্বর আমি কংগ্রেসের বিধায়ক পদ মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র দিয়ে আমি তৃণমূলে জয়েন করেছিলাম। তৃণমূল নেত্রী আমাকে 21শে নভেম্বর 2012 রাজ্যের একজন মন্ত্রী করেছিলেন। দেখুন, মুর্শিদাবাদ জেলায় দল ত্যাগটা খুব একটা বড় ইস্যু বলে কিছু না, কারণ আজকে শুধু হুমায়ুন কবিরকে বলা হচ্ছে দল ত্যাগ, বারবার দল ত্যাগ করেছে। হুমায়ুন কবির কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে তৃণমূলে গেছিল, আবার কংগ্রেসে ফেরত এসেছিল, তাহলে দুটো দল। তৃতীয় দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে যে কংগ্রেসে আমি ছিলাম 30 বছর এবং যে কংগ্রেসের বিরুদ্ধে আজকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি, এটা অনেক কাহিনী আছে, এত শর্ট পিরিয়ডে বলা যাবে না। কিন্তু আমি যে কারণে কংগ্রেস ছেড়েছি সেটা হচ্ছে কংগ্রেসের দল একটা 135 বছরের রাজনৈতিক দল। 1977 সালে কংগ্রেস এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছে পরাজয়ের মুখে পড়ে এবং 42 বছর ধরে কংগ্রেস দল পশ্চিমবাংলায় বামপন্থীদের বিকল্প হতে পারেনি। তাহলে আজকে 34 বছরে যেমন বামফ্রন্টের বিকল্প হতে পারেনি, 8 বছরের তৃণমূলেরও বিকল্প কিন্তু আজকের দিনে পশ্চিমবাংলায় কংগ্রেস না। কাগজে কলমে কংগ্রেস আজকে বিধানসভায় বিরোধী দল, কিন্তু আপনি পঞ্চায়েত ভোটের রেজাল্ট দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই পশ্চিমবাংলায় তৃণমূলের মূল বিকল্প দল, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। এবং আগামী দিনে যে লোকসভা দেখেই কি এই দলে আসা? নিশ্চয়ই, কারণ দেখুন, একটা রাজনৈতিক কর্মী কোনো একটা শক্তপোক্ত রাজনৈতিক শাসক দলের চোখরাঙানি থেকে শুরু করে তাদের যে অত্যাচার মানুষের উপরে, অবিচার বা যে সমস্ত মিথ্যা মামলা, পুলিশ দিয়ে ভয় দেখানো, তুলাবাজি করা, মানুষের উপরে অন্যায়ভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, তার আজকের দিনে মোকাবেলা করতে গেলে একটা শক্তপোক্ত প্ল্যাটফর্ম দরকার। নাকি এরকমও শোনা যায় যে সেখানে হয়তো পছন্দ মতন স্থান ছিল না অন্যান্য দল? এসব কোনো ব্যাপারই না। কংগ্রেস দল আমি যতদিন করেছি আমাকে যোগ্য সম্মান দিয়েছে। আমি যখন তৃণমূলে গেছি তখনও আমাকে, আপনারা বলতে পারবেন না যে তৃণমূলের সেদিনকার দিনে 2011-তে যখন ক্ষমতায় আসে, তখন তৃণমূল 149 হলেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতো। উনি একা 182 পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, আর কংগ্রেসের 42। আমি আর ইংলিশ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দুজন আমরা দল ত্যাগ করে গিয়েছিলাম। দুজনকেই কিন্তু নেত্রী মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, একজনকে ক্যাবিনেট মন্ত্রী, আমাকে রাজ্যমন্ত্রী। তো সেদিক দিয়ে আমাকে দল কোনো অসম্মান করেছে বা দল আমাকে কোনো পছন্দ মতো জায়গা দেয়নি বা আমি কোনো কিছু পাওয়ার আশা আমি দল ত্যাগ করেছি, এটা কিন্তু সর্বেও মিথ্যা কথা। একটা প্রশ্ন থেকে যায় যে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং যেখানে মানুষ আপনাকে হয়তো দেখতে চেয়েছিল বহরমপুরের প্রার্থী হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মুর্শিদাবাদ লোকসভা আসন বেছে নিয়েছেন, এটা কেন বহরমপুরে? দেখুন, আমাদের রাজনৈতিক জীবনটা অনেক শুরু থেকেই
আজ অবধি অনেক চ্যালেঞ্জের মুখে আমরা রাজনীতিটা করেছি। দীর্ঘ 30 বছর যখন কংগ্রেস করেছি, কখনো পিছন সারি থেকে শুরু করেছি, মধ্যবর্তী অবস্থায় এসেছি, এবং 20 বছর সিপিএমের বিরুদ্ধে খুব সামনের সারি থেকে আমরা ব্লক লেভেলে রাজনীতি করেছি, জেলাতে রাজনীতি করেছি। এই জেলার বিডিও, এসডিও, ডিএম, এসপি অফিস ঘেরাও করেছি, ডেপুটেশন দিয়েছি, আন্দোলন করেছি। সেই দিক দিয়ে আমি বলতে পারি যে বহরমপুরের যে বিজেপির প্রার্থী হওয়া, যেখানে আমার নিজের লোকসভা, আমি সেই নিজের লোকসভাতে একটা কারণে আমি প্রার্থী নিজের থেকেই মুর্শিদাবাদে চেয়ে নিয়েছি। সেটা হচ্ছে যে বহরমপুরে আজকের দিনেও আমার মনে হয়েছে 4 বারের যে সাংসদ অধীর চৌধুরী, এই অধীর চৌধুরীর একটা স্মিথ কাজ করে, অধীর চৌধুরীর একটা ব্যক্তিগত কারিশমা এই বহরমপুর লোকসভায় কাজ করে। তো আমি একজন মুসলিম কমিউনিটির মানুষ, অধীর চৌধুরী একটা হিন্দু কমিউনিটির মানুষ, 4 বারের সাংসদ, তার অনেক পলিটিক্যাল, আমার পরে কংগ্রেসে জয়েন করলেও সে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছে। এই জেলা থেকে তিনি দিল্লিতে রেলের রাষ্ট্রমন্ত্রী হয়েছে। কারণ এই জেলায় আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি পাবেন না যে আজ পর্যন্ত দিল্লিতে মন্ত্রিসভার সদস্য। এই বিষয়টাকে আপনি মানছেন, যেখানে এটা অনেকেই অস্বীকার করছে যে না ঠিক আছে লড়াই হাড্ডাহাড্ডি এখানে আমরা জিতবো, কিন্তু কোথাও আপনি যে কথাটা বলেন এটা কি আপনি মানছেন? কথা 100 বার মানছি। দেখুন, আজকে অনেক গালগল্প শোনা যাচ্ছে। রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন, ভারতীয় জনতা পার্টি একেবারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে এগোচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়েও আপনি মানছেন কথাটা? দেখুন, নরেন্দ্র মোদীজি একটা মডেল, নরেন্দ্র মোদীজি নিজেই একটা সিম্বল। নরেন্দ্র মোদীজি নিজেই 2014 সালে তিনাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে 272 দরকার, নিজেই 282 দখল করেছিলেন। তারপরে তার শরিক দল নিয়ে এনডিএর শরিক সংখ্যা ছিল 338। তার মধ্যেও আমি বলছি যে এখানে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় অনেক জায়গাতে ফ্যাক্টর, মমতা ব্যানার্জির নামে ভোট হয়, কিন্তু মুর্শিদাবাদে এসে সেই মমতা ব্যানার্জিকে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোগোকে সিকিউরিটি ফরফিট করে দিয়েছে, অর্থাৎ জামানা বাজেয়াপ্ত করে দিয়েছি তৃণমূলের প্রার্থীর 2016 সালের বিধানসভা নির্বাচনে। আমি আজকের দিনেও বলছি যে মুর্শিদাবাদ লোকসভায় যে লড়াই হচ্ছে আর বহরমপুর লোকসভার যে লড়াই, মুর্শিদাবাদ লোকসভাতেও যে সাংসদ রয়েছেন তিনিও তো দীর্ঘদিনের, পাশাপাশি আবু তাহের খান যিনি রয়েছেন। দেখুন, মুর্শিদাবাদের যিনি সাংসদ ছিলেন বিগত 5 বছরের, সেখানে তার যে 5 বছরের কার্যকলাপ, সে ভদ্রলোক মানুষ, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা বর্ডার এলাকা, একটা টাফ এলাকা, যেখানে অনেক সমস্যায় জর্জরিত, ওই এলাকাটা অত্যন্ত গরিব মানুষের এলাকা। আজও ওই এলাকার বিভিন্ন বিধানসভা এলাকায় প্রায় 20 থেকে 30% মানুষ এই তাদের নিজের এলাকা ছেড়ে সুদূর গুজরাট, দিল্লি, কেরল, মহারাষ্ট্র বা এমনকি ভারতবর্ষের বাইরেও তারা নিজের ফ্যামিলির জন্য কাজ করতে যায়। সেই রকম একটা গরিব মানুষের জায়গা, সেই জায়গাতে 5 বছরের সাংসদ, এর আগে 34 বছরের বাম জামানা তাদের যারা সাংসদ ছিলেন, যারা এমএলএ ছিলেন, তারা আজকে পরীক্ষিত যে তারা সেইভাবে মুর্শিদাবাদ লোকসভাকে সঠিক পরিষেবা দিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে একই সঙ্গে কংগ্রেসও কিন্তু একই দায়ী। তাহলে এই যে প্রচারে যাচ্ছেন, প্রচারে কি এই ইস্যুগুলোই তুলে? অবশ্যই। আমি তো মানুষকে বলছি যে আপনারা স্বাধীনতার পর 1952 সাল থেকে 2014 সাল পর্যন্ত বারবার কখনো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাস্তে হাতুড়ি তারাই, কখনো হাত প্রতীকে আপনারা ভোট দিয়েছেন। 2004 থেকে 2014 প্রায়ত মান্নান হোসেন তিনি এখানকার সাংসদ ছিলেন। তাহলে সবাই কিন্তু পরীক্ষিত, দুটো দল পরীক্ষিত। আর তৃণমূল তো এখানে মুর্শিদাবাদ জেলায় কোনো সাংগঠনিক শক্তি নেই, সেটা গত 2018তেও তারা প্রমাণ দিয়েছে। প্রতিপক্ষ হিসেবে ওখানে তো আপনি নিজে খোদ লড়ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কাকে প্রতিপক্ষ? আমি প্রতিপক্ষ যেদিন মনোনয়ন করেছি বা আমার নাম যেদিন ডিক্লেয়ার হয়েছে, সেদিন থেকেই আমি আমার প্রতিপক্ষ কংগ্রেসের আবু হেনাকে
মনে করি। সেখানে তৃণমূল কোনো ফ্যাক্টর না, সেখানে বিগত 5 বছরের বদরুদ্দোজা সাহেব কোনো ফ্যাক্টর না। তারা 3 আর 4 এই দুটো নিয়ে তাদের লড়াই, আর আমরা 1 আর 2 নিয়ে লড়াই। হুমায়ুন কবির যে ফ্যাক্টর, সেটা কি ওখানে কাজ করবে? নিশ্চয়ই। আমি আপনাকে বলছি, আমি যে সততা নিয়ে রাজনীতি করি, মানুষকে যে ন্যায় বলছেন, একটু জানতে চাইবো যে কি রকম সাড়া দেখছেন বলে মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মুসলিম সমাজের কাছে বিজেপি হিসাবে আমাকে অচ্ছুত করার একটা চেষ্টা, সেখানে টিএমসি, কংগ্রেস, সিপিএম একযোগে এই 3টে দলের পরস্পরের বিরুদ্ধে তারা লড়াইয়ে নেমেছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। অথচ দেখবেন কি অদ্ভুতভাবে বিজেপির বিরুদ্ধে তারাও নিজে মুসলিম, অথচ হুমায়ুন কবিরও মুসলিম, অথচ মুসলিমদের কাছে গিয়ে বলা হচ্ছে বিজেপি সাম্প্রদায়িক দল, হুমায়ুন কবিরকে ভোট দেওয়া যাবে না। আমি বলবো যে বিজেপি যদি সত্যিই সাম্প্রদায়িক দল হতো, তাহলে আজকে ভারতবর্ষ তারা এর আগে 6 বছর 1 মাস অটল বিহারী বাজপেয়ী, যে একবার 13 মাস একবার 5 বছর, 6 বছর 1 মাস চালিয়েছিল। আজকে নরেন্দ্র মোদীজি 5 বছর চালালেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিজেপি দল ক্ষমতায় আছে। 15 বছর ছত্তিশগড়ে ছিল, গত 2018 নির্বাচনে হেরেছে। মধ্যপ্রদেশে 15 বছর ছিল, হেরেছে। রাজস্থানে কখনো জিতে কখনো হারে। আজকে ভারতবর্ষের বিজেপি পার্টিকে যে এক শ্রেণীর রাজনৈতিক কারবারিরা, নেতৃত্বরা তাদের নিজের স্বার্থে মুসলিম ভোটকে ব্যবহার করার জন্য এই মুসলিম অধ্যুষিত এলাকায় শুধু বিজেপি সাম্প্রদায়িক বলা হচ্ছে। আসে যে আমরা জানি মুর্শিদাবাদ জেলার অধিকাংশই সংখ্যালঘু মানুষেরই বসবাস। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় দেখা গিয়েছিল যে সত্যি কথায় বিজেপির সেরকম সংগঠন ছিল না মুর্শিদাবাদে, কিন্তু এখন এই মুহূর্তে কি মনে হচ্ছে যে সেই সব সংখ্যালঘুদের মন জয় করতে পারবেন আপনারা? দেখুন দিদি, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলি, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষরা কিন্তু সত্যিই বলছি, তারা কমিউনাল না, তারা কোনো ভেদাভেদকে গুরুত্ব দেয় না। তা যদি দিত, আপনি বলুন তো, 67%-এর উপর পার্সেন্টেজ জঙ্গিপুর লোকসভায়, সেখানে প্রণববাবু 2 এমপি হয় কি করে, তার ছেলে 2 এমপি হয় কি করে, যেখানে 55% মুসলিমের বাস বহরমপুর লোকসভা, যেখানে বেলডাঙ্গা, রেজিনগর, নওদা, এইসব ভরতপুর, এইসব বিধানসভাগুলো মুসলিম মেজরিটি ভোটার, তারা বারবার কি করে আরএসপি ত্রিদীপ চৌধুরীকে, ননীগোপাল ভট্টাচার্যকে, প্রমথেশ মুখার্জিকে, তারপরে 4বার অধীর রঞ্জন চৌধুরীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে। আর মুর্শিদাবাদ লোকসভায় আগেই বললাম, জন্মলগ্ন থেকে 2014 অবধি বারবার মুসলিম কোনো না কোনো পার্টির মুসলিম ব্যক্তিরাই এমপি হয়েছে। সেখানে হুমায়ুন কবির একজন মুসলিম, তাহলে আবু তাহের খান যদি বলে যে আমি মুসলিমের বড় মাসিয়ারা, আমাকে ভোট দাও, আবু হেনা যদি বলে আমি ছাত্তার সাহেবের ছেলে, আবু হেনার সম্বন্ধে আমি প্রশ্ন তুলব যে তিনি 6 বারের বিধায়ক লালগোলার। সেই লালগোলার সাধারণ মানুষের কাছে আপনারা সংবাদপত্র লোকরা যে জিজ্ঞেস করুন যে আবু হেনা সাহেবের সঙ্গে তারা মাসে কদিন দেখা পায়, কি পরিষেবা পায়। দেখবেন উনি পার্ট টাইমে লালগোলায় আসেন, শনিবারে আসেন, রবিবারে বিকেলে আবার হাজারদুয়ারি ধরে কলকাতায় চলে যান। এই প্রসঙ্গে আসবো, একটা যেটা প্রশ্ন আপনার কাছে, যে তাহলে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, একটা অভিজ্ঞতাও একটা কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কি ফলাফলের স্ট্র্যাটেজি, মানে কি জয়লাভ নাকি দ্বিতীয় পজিশন? দেখুন, আমি তো আগেই বললাম আপনাকে, আজকে 4 জন প্রার্থী, সেই 4 জন প্রার্থী, টোটাল 11 জন প্রার্থী। আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে যে একজন হুমায়ুন কবিরকে ড্যামি করা হয়েছে, আর একজন আবু হেনাকে করা হয়েছে। এটা টিএমসির একটা রণকৌশল। টিএমসি চাইছে যে ভোট কিছু নষ্ট করতে, কিন্তু আজকের ভোটাররা অনেক কনসাস, আজকের ভোটাররা অনেক চিন্তা ভাবনা করে ভোট দেয়। কাজেই তারা প্রতীকে ভোট দেবে, নামও দেখবে, প্রতীক দেখবে, এই করে ভোট দেবে। কাজেই আমি মনে করি যে 4 জন বাদ দিয়ে যে 7 জন প্রার্থী আছে, তারাও অ্যাভারেজ 10,000 12,000 করে ভোট একজন ক্যান্ডিডেট পাবে। তাহলে 13 লক্ষ ভোট যদি পোল হয়, তাহলে ওখানে 70-80 হাজার ভোট কিন্তু ওখানেই 7 জন প্রার্থী পেয়ে যাবে। তার উপরে নোটা আছে,
নোটা চিহ্নতেও অনেক ভোট পড়বে। করলে 1 লক্ষ ভোট কিন্তু এধার ওধার হয়ে যাবে, সেটাও তো পোল ভোট, সেটাও তো ভ্যালিড ভোট। সেই ভোটটা বাদ গেলে 12 লক্ষ ভোটের প্রতিযোগিতা হবে। 12 লক্ষ ভোটের মধ্যে কে কত পার্সেন্টেজ টানতে পারে, কে বেশি পার্সেন্ট, আমি সেই দিক দিয়ে বিচার করে দেখেছি, মানুষের সঙ্গে আলোচনা করে দেখেছি। যেখানেই আমি যাচ্ছি সেখানে কোনো মানুষ আমাকে হতাশ করেননি বা বলেননি যে আপনি কেন বিজেপিতে দাঁড়িয়েছেন, আপনাকে ভোট দেব না। কোনো মুসলিমও বলেনি। তেমনি হিন্দু ভাইদের প্রচণ্ড আগ্রহ, তারা চাইছে যে এই এলাকাতে অনেকবার বিজেপির ক্যান্ডিডেট হয়েছে, সেই ক্যান্ডিডেট আর আজকের বিজেপির ক্যান্ডিডেট হুমায়ুন কবির, তার অনেক নামগাম আছে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক চ্যালেঞ্জ সে করতে পারে। তাই সেই দিক দিয়ে তারা তাকে যোগ্য মনে করছে। আমি ভোটারদের প্রতি, হিন্দু মুসলমান উভয় ভোটারদের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমি তৃণমূলের মতো জোর করে ভোট নেব এই নীতিতে বিশ্বাসী নই। মানুষকে কোনো অন্যায় করে আমি ভোটে জিতে এমপি হতে চাই না। মানুষের উপরে পূর্ণ আস্থা আমার রয়েছে, ভরসা আমার রয়েছে। মানুষ যদি সুষ্ঠুভাবে যে বোতাম টিপতে পারে, ইলেকশন কমিশন যদি মানুষকে সেই নিরাপত্তার ব্যবস্থা করে, নিশ্চিতভাবেই বলা যেতে পারে হুমায়ুন কবির 1 নম্বরে থাকবে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিরোধীরা বলছে যে কংগ্রেস বিজেপি জোট, এটা নিয়ে কি বলবেন? একদমই ভেগ কথাবার্তা। দেখুন, ভারতবর্ষের কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী আজকের দিনে বিজেপি, আর বিজেপিকে সরকারে রয়েছে, সেই সরকারে থেকে নামিয়ে আনার জন্য কংগ্রেস মূল প্রতিপক্ষ। এখানে কি করে বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনো সমঝোতা হয়? এসব বেলাইনের কথাবার্তা, উল্টোপাল্টা মানুষকে ধোঁকা দেওয়া কথাবার্তা, এইসব কথার কোনো যৌক্তিকতাও নেই। মানুষ এগুলাকে নিয়ে কোনো ভাবেও না, বিশ্বাসও করে না। আমি যদি একটু প্রচারের কথায় আসি, আমরা যেরকম দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তাদের রাজ্য নেতৃত্বদের নিয়ে প্রচারে আসছেন জেলায়, সেই জায়গায় দাঁড়িয়ে গত 6 মাসের মধ্যে কিন্তু বিজেপির সেরকম কোনো বড় কাউকে দেখা যায়নি। এটা দেখুন দিদি, আমি হুমায়ুন কবির হিসাবে বলছি, আমি একটা জিনিস আপনাকে বারবার তথ্য দিয়ে প্রমাণ করে দেবো এই মুর্শিদাবাদ জেলায়, যে বাইরের কোনো নেতা, বড় মাপের নেতা এলো কি এলো না হয়তো আসেনি, 2-4 দিনের মধ্যে দেখতেও পাবেন যে কেউ আসছে। কিন্তু আমি মনে করি 2016 সালের বিধানসভা নির্বাচনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যারা 294 জন প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে তিনি সমস্ত মিডিয়ার মাধ্যমে, সমস্ত জনসভায় বারবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই প্রার্থী 294টা আসনে, বাকিরা তার রিপ্রেজেন্টেটিভ বা তার প্রতিনিধি মাত্র। তো সেই জায়গাতে হুমায়ুন কবিরকে আন্ডার এস্টিমেট করেছিল তৃণমূলের আজকের যিনি অবজারভার, তিনি সেদিনকেও এখানকার জেলার দায়িত্বে ছিলেন, এইখানে রাজনীতি করতেন। তো আমাদেরকে গুরুত্ব না দিয়ে, আমাদেরকে ফুৎকারে উড়িয়ে দিয়ে সেখানে একজনকে জোড়া ফুলের প্রতীকে প্রার্থী করা হয়েছিল, নাম সিদ্দিকা বেগম। তার রেজাল্টের দিনে আপনাকে বলছি যে দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের রাজনীতি, সেই সিপিএমের সঙ্গে 2016-তে জোট করলো। জোট করে সেখানে জোটের প্রার্থী আমাকে মন্ত্রী হিসেবে যিনি হারিয়েছিলেন রবি ইসলাম চৌধুরী, অধীর চৌধুরী কংগ্রেসের সর্বশক্তি ওখানে প্রয়োগ করেছিল। প্রায়ত মান্নান হোসেন থেকে শুরু করে বহরমপুরের প্রাক্তন চেয়ারম্যান নীলরতন থেকে শুরু করে আজকে যিনি অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে এই অপূর্ব সরকাররা, আজকে যিনি আবু তাহেররা, সমস্ত শক্তি প্রয়োগ করে। এই সমস্ত তো এখন বলা যায় যে সেগুলো তো মানে অনেকেরই জানা, অজানার মধ্যে রয়েছে। কিন্তু এখন তাহলে 3টে লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ আসনে, যেটা আমি একটা প্রশ্ন করলাম যে এটা আপনার নিজের লোকসভা আসনে করেছিলাম তো, এবং জেলার 3টি আসন, আমি আপনাকে এটুকু বলতে পারি, বিজেপি নরেন্দ্র মোদীজির যে শক্তি, নরেন্দ্র মোদীজির যে স্থায়ী সরকার, বিগত 5 বছরে তিনি গর্বের সঙ্গে দেশের অনেক মান বাড়িয়েছে, অনেক উন্নয়ন করেছে। আগামী দিনে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বে শুধু সময়ের অপেক্ষা, মোদীজি বসতে চলেছে। আমি মনে করি মুর্শিদাবাদ সিটে সেই জন্য সেখানকার অনেক ভোটাররা
আমার পক্ষে ভোট দেবে, এটা আমার একটা প্লাস পয়েন্ট, একটা অ্যাডভান্টেজ। এবং আমি ব্যক্তিগত হুমায়ুন কবির এই যে 4 জনের লড়াই, সেই নিরিখে আমি আমার নিজের, অনেকেই ভাবতে পারেন যে আপনি নিজেকে অনেক বড় মনে করছেন, অনেক ঢাক বাজাচ্ছেন আপনার নিজের নামে, এটা আমি সেটাকে মোটেই চিন্তিত নই। আমি শুধু এটুকু বলতে পারি, হুমায়ুন কবিরকে নিয়ে অনেক বিতর্ক যেমন আছে, আমি বলছি হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, শিক্ষক, বুদ্ধিজীবী, চাকরিজীবী সমস্ত মানুষের মনের মণিকোঠায় হুমায়ুন কবিরের নাম অনেক গুরুত্ব সহকারে তারা রেখে দিয়েছে। কারণ হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় একটা প্রতিবাদী চরিত্রের নাম হুমায়ুন কবির, এটা কেউ অস্বীকার করতে পারে না। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যে মুর্শিদাবাদ জেলায় বিজেপির বার্তা ঠিক কি? মুর্শিদাবাদ জেলায় বিজেপির একটাই বার্তা, যে আমরা এই জেলায় দীর্ঘদিন ধরে সিপিএম, কংগ্রেস তারা মিলে জুলে এই জেলার সমস্ত ক্ষমতা ভোগ করেছে। আজকে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায়, আবার পুনরায় বিজেপি ক্ষমতায় আসছে। কাজেই স্রোতের পক্ষে মুর্শিদাবাদের মানুষ সাঁতার কাটুক এবং তারা তাদের জনপ্রতিনিধি করার সুযোগ নিক, সেই সুযোগ গ্রহণ করুক। তাহলে সরাসরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সরকারের সঙ্গে এই অবহেলিত, এই পিছিয়ে পড়া জেলার সঙ্গে সরাসরি শাসক দলের একজন সদস্য হলে তার যে কানেকশন থাকবে, তার যে উন্নয়ন করার শক্তি সে পাবে, সেটা মুর্শিদাবাদবাসীরই কাজে লাগবে। তারা সেই সুযোগ গ্রহণ করুক, এটাই আমি তাদের কাছে আবেদন করব। আমরা প্রার্থী হুমায়ুন কবিরের বক্তব্য শুনলাম আজকে আমাদের অনুষ্ঠানে। আমাদের তো এই দিকে নজর থাকবেই, আর আপনাদের নজর থাকবে ইমাজিন টিভির পর্দায়। ভোটের প্রার্থী অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।